আনন্দ, আমার কথা শোন। ওই শয়তানটাকে মেরে ফেল। 10 লাখ দেব। 1 লাখ ইন্ডিয়ান রুপিস তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি অ্যাজ অ্যান অ্যাডভান্স। আরে বন্ধুত্বে কিসের অ্যাডভান্স? একটা কথা বল, যেটাকে শেষ করবো সেটা করেটা কি? কোনো নাম ধাম, ছবি টবি? আমি তোকে ওর ফটোগ্রাফস এক্ষুনি পাঠাচ্ছি, বাকি সব ইনফরমেশনও পাঠিয়ে দেবো। কিন্তু একটা বিষয় খেয়াল রাখবি, আমার নাম যেন না আসে। তুই চিন্তা করিস না আর কে, নাম তো আমারও আসবে না। হ্যাঁ, তোর কাজটা নিশ্চয়ই হয়ে যাবে। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। হ্যালো। সুরগা শহরের একটা এলাকায় এক সুপারি কিলিং এর ঘটনা ঘটে। ভিকটিম ছিল গার্মেন্ট ম্যানুফ্যাকচারার প্রেমবীর বাজোয়া, যেই ব্যক্তির ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে ঘাতকদের কাছে পাঠানো হয়। সোশ্যাল নেটওয়ার্কিং এর সাহায্যে ঘটানো এই চূড়ান্ত অ্যান্টি সোশ্যাল কর্মকাণ্ডের পিছনে কোন নেটওয়ার্ক ছিল? তুমি শুনতে পাচ্ছ? তুমি আমাদের কি সব বলেছ? বাবা, বাবা, ওঠো না। স্যার, আমি এখানে বসেছিলাম আর ও ওইখানে বসেছিল। আমরা নিজেদের কাজের কথা বলছিলাম, হঠাৎ ওরা ভেতরে চলে এলো। কজন ছিল ওরা? অনেকজন ছিল স্যার। অনেকজন মানে কতজন? 3, 4? তার চেয়ে বেশি, এই ধরুন 5-6 জন। সবার মুখে গামছা বাঁধা ছিল। হাতিয়ার কি ছিল ওদের কাছে? কোদাল ছিল আর গাঁইতি। আরে আরে, তোমরা কারা? তোমরা কারা? কি মুশকিল? এরা আবার কারা? কোথা থেকে এলো? এই, কে তোমরা? ভেতরে এলে কি করে? আরে কি হচ্ছে কি সব? কে রে? কে তোরা? আর এরপরে ওই লোকগুলো বাইক নিয়ে পালিয়ে যায়। বাইকের নম্বর কি ছিল দেখেছিলেন? না, নাম্বারটা তো দেখতে পাইনি। আসলে ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছু দেখতেই পাইনি। দেখুন, একটু শান্ত হন, নিজেদেরকে একটু শান্ত করুন, চুপ করুন। এইভাবে ভেঙে পড়বেন না, শান্ত হন। স্যার, এদেরকে এখন জিজ্ঞাসা করা ঠিক হবে না। ওদের বলে দাও বডি পরে পাবে। হ্যাঁ স্যার। স্যার, হসপিটালের রিপোর্ট স্যার।
ভিকটিম হসপিটালে আসার আগেই মারা গেছে, ডাক্তার তাই বলছে। পোস্টমর্টেমের পর বডি ফ্যামিলিকে দিয়ে দেবো। ফ্যামিলি কিছু বললো? ভিকটিমের স্ত্রী আর মেয়ে বডি আইডেন্টিফাই করতে এসেছে। 1 ঘন্টা ধরে তো কান্নাই বন্ধ হচ্ছিল না, ওদের সাথে কোনো কথাই হয়নি। এখনকার জন্য একটা ব্লাইন্ড মার্ডার কেস লিখে নাও, আর FIR-ও লিখে নাও। 6 জন হত্যাকারী, মুখে গামছা বাঁধা। আর মার্ডারের জন্য ওরা কোদাল আর গাঁইতি নিয়ে এসেছিল। কোদাল আর গাঁইতি? আমারও শুনে আশ্চর্য লেগেছিল। একজন মাঝবয়সী গার্মেন্ট ম্যানুফ্যাকচারারকে 6 জন লোক কোদাল আর গাঁইতি দিয়ে কুপিয়ে মারলো। মানে কে ছিল ওই গার্মেন্ট ম্যানুফ্যাকচারার? কার সাথে তার শত্রুতা ছিল? কে ছিল সেই ব্যক্তি? এই প্রশ্নের উত্তর সহজ নয়। সব মানুষের, আপনার আমার সবার ব্যক্তিত্বের ভিন্ন ভিন্ন দিক হয়ে থাকে। মানুষের একটা সামাজিক মুখোশ থাকে আর একটা ব্যক্তিগত চেহারা। কখনো কখনো ব্যক্তিগত চেহারার উপরও মুখোশ থাকে, আর না জানি মুখোশের ওপরেও কত শত মুখোশ থাকে। মানুষ কি গোপন করে, কি প্রকাশ করে, আর এমনটা কেন করে, সেটা তখনই জানা যায় যখন কোনো ঘটনা ঘটে। এখানে তো একটা হত্যা হয়েছিল, সেটাও কোদাল আর গাঁইতি দিয়ে। কে কি ধরনের প্রতিশোধ নিয়েছিল? এমনিতেও খুব মাথা গরমের লোক ছিল, রোজই কারুর না কারোর ওপর খুব রেগে যেত। আমি বারণ করতাম ওকে যে এত রাগ তোমার শরীরের জন্য ভালো না, তোমার বিপি বেড়ে যাবে, কিন্তু না। তারপর আমি তো বলাই ছেড়ে দিয়েছিলাম। ও যাই বলতো আমরা তাতেই রাজি হয়ে যেতাম। ওকে বোঝাতে বোঝাতে তো আমারই বিপি হয়ে গেল, আর সুগার। পরশু সকালে যখন আপনার স্বামী বাড়ি থেকে বেরোন, তার আগে ফোনে কারোর সাথে ওনার কথা হয়েছিল বা কোনো ঝগড়া? ফোনেরটা তো আমি জানি না, কিন্তু আমার সাথে ঝগড়া হয়েছিল। ও চায়েতে চিনি দিয়েছো না চিনিতে চা? তুমি তৈরি হয়ে নাও, আমি আর একটা। আগে বলো, চায়ে কেন এত চিনি দিয়েছো? ভুল করে দুবার দিয়ে ভুল করে দিয়েছি। নাকি জেনে বুঝে, যাতে তোমার মতো আমার ডায়াবেটিস হয়ে যায়? হ্যাঁ, তোমরা দুজন শুনে নাও, যদি আমার কিছু হয়ে যায় না, তোমরা রাস্তায় গিয়ে দাঁড়াবে। বাবা, এই ল্যান্ডলাইনটা ঠিক করিয়ে দেবে? কেন? কার সাথে কথা বলবি? বল বল। এটা রোজকার গল্প ছিল। এরকম কোনো দিন যায়নি যেদিন আমাদের বাড়িতে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যেত না। আমাদের সাথে সাথে এতদিনে প্রতিবেশীদেরও অভ্যেস হয়ে গেছিল। আরে তেরি, কোথায় কুলপ্রিত? আচল। হ্যাঁ বলো। কালকে স্যাম্পলটা কই? ওটা কোন স্যাম্পলটা? তুমি কিন্তু সব জানো, তুমি লুকিয়ে রেখেছো, বার করো। আমি তো তোমার জিনিসে কোনোদিন হাতই দিই না, আমি কি করে জানবো তুমি কোন আমার সঙ্গে স্যাম্পলটা তর্ক করছো? বলিস না খুঁজতে, খোঁজো। কোথায় যে গেল? আমার দেরি হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিস নাকি? তোকে 500 পুরি দিয়ে নেমন্তন্ন করবো, SMS করবো, ইমেল করবো নাকি? চল খোঁজ। মা, আমি কলেজ যাচ্ছি। এই বেশি চালাকি করিস না, চল। কলেজ বন্ধ করে দেবো আর কোনো মুটে মজুরের সাথে বিয়ে দিয়ে দেবো। আমাকে কলেজ দেখাচ্ছে, চোখটা নিচে নামা, চল খোঁজ। তুমি কোন কলেজে পড়ছো? বিদ্যা উন্নতি গার্লস কলেজ, ফার্স্ট ইয়ার BA কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আপনার হাজবেন্ডের ফ্যাক্টরিটা কোথায় আছে? জলদাপুরে। ব্যবসায় কোনো শত্রুতা আপনি কিছু জানেন এই ব্যাপারে? ও তো আমাদেরকে কিছুই বলতো না, আমাদের সাথে তো এমন ব্যবহার করতো জানো, আমরা ওর কেউ হইই না। কোনো আত্মীয় স্বজন বা কারোর সাথে কোনো মনোমালিন্য, যার কারণে এই মার্ডারটা হলো? আত্মীয় বলতে তো শুধু ওর এক দাদা আছেন, সুখবীর দাদা, যিনি কানাডায় থাকেন। এই ফ্যাক্টরিটা উনিই শুরু করেছিলেন, তারপর সবকিছু ওনার নামে করে দিয়ে উনি কানাডায় সেটেল হয়ে গেলেন। 2 ভাইয়ের মধ্যে কোনো রকম মনোমালিন্য? আসলে আঁচলের বাবা খুব রাগী হলেও উনি খুব ঠান্ডা ছিলেন। দাদা তো রোজ ফোন করতেন, অনেকক্ষণ কথা হতো দুজনের। এর খবরটা শুনে তো উনি ফোনেই ভেঙে পড়লেন। আচ্ছা দেখুন, আপনি যদি কোনো একজনকে সন্দেহ করেন, তাহলে সবার আগে আপনি সেটা কাকে করবেন? এই প্রশ্নটার উত্তর তো আমি দিতেই পারবো না স্যার। দুনিয়ার কারোর সঙ্গে তো সদ্ভাব ছিল না ওর।
স্যার কি বলবো, মার্কেটে খুব কম্পিটিশন চলছে আজকাল। খুব ছোট ছোট সুপারির খবরও সমস্ত গ্যাংয়ের কাছে পৌঁছে যায়। এই সুপারিটা কে নিয়েছিল বলতে পারবি? কোনো গ্যাংই নেয়নি স্যার, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কোনো নতুন গ্যাংও তো হতে পারে। নতুন যদি হয় তাহলে একদম নতুন হবে স্যার, আর এটা ওদের প্রথম সুপারি হবে স্যার। একদম ভিখারি গ্যাং, কোদাল আর গাইতি, একদম লো বাজেট হয়ে গেল তো স্যার। বন্দুক না হোক কমসে কম ছুরি বা তলোয়ার তো ব্যবহার করতে পারতো স্যার। নিজের চোখ কান একটু খোলা রাখিস। ঠিক আছে স্যার। রাজু বলছিল হয়তো কোনো নতুন গ্যাংয়ের কাজ এটা। 6 জন। গাইতি আর কোদালের ব্যবহার। একজনকে মারার জন্য 6 জন লোক। স্যার, এটা হয়তো কোনো গ্যাংয়েরই কাজ নয়। আনন্দ, বাকি টাকা তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। পেয়েছি ভাই, মেসেজ এসে গেছে। কি টেকনোলজি ভাই। কিন্তু একটা কথা বলে, এই প্রেমবীরের সঙ্গে তো ঝামেলাটা কি ছিল? এখন কেন জিজ্ঞেস করছিস? শত্রু শেষ তো শত্রুতাও শেষ। সেটাও ঠিক। চায়ে একটু চিনি বেশি হয়ে গেলে এই সামান্য ব্যাপার নিয়ে যে লোকটা তো চেঁচামেচি করতো, কি জানি এই লোকটা হয়তো অনেককে নিজের শত্রু বানিয়ে নিয়েছিল। আর শত্রুতা তখনই মেটালো যখন ও কাজের জন্য বিনোদবাবুর কাছে গেছিল। হয়তো বিজনেসে কোনো শত্রুতা। স্যার, আমি যদি ওর শত্রু হতাম তাহলে আমার সঙ্গে বিজনেস কেন করতো? আমি আপনাকে বললাম না, কাজের জন্য এসেছিল। অজুহাতটা ভালোই, নিজের অফিসে ডেকে এনে মার্ডার করে ফেলো, তাও অদ্ভুত ভাবে, যাতে কেউ আপনাকে সন্দেহ না করে। না স্যার, দেখুন আপনি মিথ্যেই সন্দেহ করছেন। আপনি আমায় বলুন, আপনাকে কেন সন্দেহ করব না? 6 জন এই অফিসে এসে ওকে মার্ডার করে চলে যায়, আর আপনি ওকে বাঁচানোর চেষ্টাও করেননি। তারপর সাধু সেজে আমাদেরকে ফোন করেন। আপনি যতটা বলছেন ততটাই কি, নাকি আরো কিছু আছে? দেখুন স্যার, যেটা ঘটেছে আমি আপনাদের বলেছি। আসলে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, আর সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি কিছু বুঝতেই পারিনি। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি আপনাদের বলতে ভুলে গেছি। আপনাকে ফোন করার পর যখন ওরা পালিয়ে যাচ্ছিল, একজনের গামছা মুখ থেকে খুলে যায়, আর আমি ওর মুখটা দেখতে পাই। এই কথাটা আগে কেন বলেননি? স্যার, কয়েক সেকেন্ডের জন্য দেখতে পেয়েছিলাম, আর তাড়াহুড়োর মধ্যে আপনাদের বলতে ভুলে গেছি। কে ছিল সেই লোকটা? আমি জানি না স্যার। কেমন দেখতে ছিল আমাদের বলে দেবেন, আমরা ওর স্কেচ বানিয়ে নেব। মুখটা তো ঠিক মনে নেই, তবে এই লোকটাকে যদি আরেকবার দেখতে পাই তাহলে চিনে নেব। আচ্ছা, উনি একটু মাথা গরমের লোক ছিলেন। ওনার কখনো আপনার সাথে বিনা কারণে কোনো ঝামেলা, চেঁচামেচি? না স্যার, কখনো না। ও তো একদম সোজা সাপটা লোক। আচ্ছা, উনি একটু মাথা গরমের লোক ছিলেন। ওনার কখনো আপনার সাথে বিনা কারণে কোনো ঝামেলা, চেঁচামেচি? না স্যার, কখনো না। ও তো একদম সোজা সাপটা লোক ছিল। আপনি তো ওনার কাপড় এক্সপোর্ট করতেন। হ্যাঁ স্যার, আমাদের এই কাপড়ের ডিমান্ড আফ্রিকা, থাইল্যান্ডের মতো দেশে আছে। কত সাপ্লায়ার আছে আপনার? অনেক সাপ্লায়ার আছে। কেন? আচ্ছা, ওনার সাথে অন্য সাপ্লায়ার কোনো ঝামেলা? ঝামেলা? হ্যাঁ, মানে এক প্রকার আপনি ঝামেলা বলতে পারেন। কি হয়েছিল? সন্দীপ আহুজা, ওই সাপ্লায়ারের নামই সন্দীপ আহুজা। ও একবার এসে ঝামেলা করেছিল আমার এই অফিসেই। কেন? দেখুন স্যার, ব্যাপারটা হলো আমরা তো অনেক সাপ্লায়ারের কাছ থেকেই মাল কিনি, তেমনি সাপ্লায়াররাও বিভিন্ন এক্সপোর্ট কোম্পানিতে ওদের মাল দেয়। কিছু বড় বড় কোম্পানির এজেন্টও থাকে। এখন সন্দীপের বক্তব্য হলো ও নাকি কিছু এজেন্টদের পয়সা খাইয়ে সন্দীপের অর্ডার ক্যান্সেল করিয়েছে, আর সেই জায়গায় নিজের অর্ডারটা সস্তায় বিক্রি করেছে। এটা কি সত্যি? ঠিক করে বল না, সত্যি না মিথ্যে? তুই আমার অর্ডার ক্যান্সেল করেছিস কিনা? এই, আমি কেন করতে যাব? বাজে কথা বন্ধ কর, চল এখান থেকে। দেখতে তো পাচ্ছিস আমরা কাজের কথা বলছি, ফালতু কথা বলার জন্য আমার কোনো সময় নেই। চল। কিন্তু আমার কাছে তো সময়। তোর এই নোংরামির কোনো প্রমাণ আমার কাছে নেই, কিন্তু জেনে রাখ, যেদিন আমি প্রমাণ পাবো না সেদিন তুই তো গেছিস, এটুকু জেনে রাখ। আরে এই, কাকে হুমকি দিচ্ছিস রে? হ্যাঁ, তোকে ভয় পাই না আমি, বুঝলি? সন্দীপ আহুজা কি সত্যি বলছিল? প্রেমবাবু কি সত্যি এরকমটা করেছিলেন? আমি তো এটা জোর গলায় বলতে পারবো না,
কিন্তু মার্কেটে খবর ছিল যে ওনাকে 3-4 বার সন্দীপের সাথে এমনটাই করেছিল। তাছাড়া সন্দীপও আমার সাথে দীর্ঘদিন বিজনেস করছে না, জানি না কোথায় চলে গেছে। ওনার অ্যাড্রেস বা ফোন নাম্বার আছে আপনার কাছে? দুটোই আছে আমার কাছে। প্রতিযোগিতা আর শত্রুতার মধ্যের গণ্ডি অত্যন্ত সূক্ষ্ম আর স্পর্শকাতর হয়। আর যদি এই গণ্ডি আবেগ বা অর্থ দিয়ে গড়া হয়, তাহলে শত্রুতা আকছার অপরাধের আশ্রয় নেয়। ভিকটিম প্রেমবীর বাজোয়ার সন্দীপ আহুজা নামের এক ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক শত্রুতা ছিল। এরকমই কোনো গণ্ডি কি অতিক্রম করা হয়েছিল, নাকি কোনো নতুন গণ্ডি টানা হয়েছিল রক্ত দিয়ে? আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি এখন বন্ধ আছে। স্যার, এখনো বন্ধ বলছে। সোজা ওর বাড়িতেই চলো। তাহলে নির্ঘাত বাড়িতে তালা লাগানো আছে। কিন্তু প্রতিবেশীরা তো মুখে তালা লাগাবে না। শুনুন, আপনার পড়শি সন্দীপ আহুজা এখানে থাকে না? না, এখানেই থাকে স্যার। ও অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি গেছে, কোনো বিয়ে আছে। কবে ফিরবেন কিছু বলে গেছেন? না, এই বিষয়ে আমি কিছু জানি না। তবে কোনো সুটকেস তো নিয়ে যায়নি, হয়তো আজ রাতেই ফিরে আসবে। কিন্তু ব্যাপারটা কি? সরি, বলা যাবে না। এবার যা কিছু আহুজাই বলবেন। ধন্যবাদ। ইটস ওকে স্যার। সিং, বাড়িটাতে নজর রাখো। ব্যাস, কুলপ্রীত, সাহস রাখো। এবার আমাদের কি হবে দাদা? কি সব বলছো? আমরা সবাই আছি না? হ্যাঁ, দেখা করো তোমার সাহেবের সঙ্গে। আমিও জানতে চাই এভাবে তুলে আনার মানে কি। অদ্ভুত ব্যাপার। কোথায় তোমাদের সাহেব? বসুন। আমি এখানে বসতে আসিনি, আমি জানতে এসেছি এত রাত্রে আমাকে জোর করে তুলে আনার মানে কি। বসে পড়ুন সন্দীপ আহুজা, না হলে শোয়ার অবস্থাতেও রাখবো না। সেই লোকটার নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বারটা লিখে দিন, যাকে আপনি সুপারি দিয়েছিলেন। আমি সুপারি দিয়েছি? কি বলছেন কি? আমি আবার কি করলাম? উনি আপনার বিজনেস শেষ করেছিলেন, আপনি ওনাকেই শেষ করে দিলেন। কাকে? সন্দীপ আহুজা, আমাদের থানাতে না বড় বড় অভিনেতারা আসে, আর আমরা ওদের সোজা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিই। এই অ্যাওয়ার্ড পেয়ে ওরা অ্যাক্টিংই ছেড়ে দেয়। এবার আপনি ডিসাইড করুন, আপনি অ্যাওয়ার্ড নেওয়া পছন্দ করবেন, নাকি নিজের অপরাধ স্বীকার করে নিয়ে বলবেন যে আপনি প্রেম বাবুকে হত্যা করিয়েছেন। কি? প্রেমবীর মারা গেছে? কবে? মানে আপনি অ্যাওয়ার্ড নেওয়াই পছন্দ করেন। দেখুন, আপনাদের যা করার করুন, কিন্তু আগে আমার কথা শুনুন। হ্যাঁ, ওর সাথে আমার শত্রুতা ছিল, ওকে ঘৃণা করতাম আমি, কিন্তু স্যার ওকে আমি মারিনি। আমি তো আপনাদের মুখ থেকে জানতে পারলাম যে ওর মার্ডার হয়ে গেছে। কিন্তু আমরা তো সব জানি আপনি ওনাকে মার্ডার করিয়েছেন, কারণ এই জন্য যে ওনার জন্যই আপনার 3-4টে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। 3-4টে নয় স্যার, 7খানা। কিন্তু স্যার আমি ওর কাছে কৃতজ্ঞ যে ও এরকম করেছিল, কারণ যখন কেউ আমার মাল কেনার মতন ছিল না, তখন আমি রিস্ক নিই, নিজের মাল নিজেই এক্সপোর্ট করতে থাকি। স্যার, ভগবানের কৃপা যে আমার ভাগ্য খুলে যায় তাতে। আপনার ভাগ্য খুলে গেছে বলে আপনি সুপারিও দিয়ে দিলেন? না স্যার, তেমনটা নয়। যখন আমার নিজের ভালোই চলছে তখন কেন নিজের পায়ে কুড়ুল মারতে যাব? কুড়ুল নয়, কোদাল আর গাঁইতি দিয়ে ওনাকে মেরেছেন সন্দীপ আহুজা। এই কথাটা খুব ভালোভাবে আপনি আর আমরা জানি যে শত্রুতা সহজে ভোলা যায় না। টাকায় প্রচুর শক্তি আছে স্যার। আমার ভেতর যে বদলার আগুন ছিল, অর্থ তাকে ঠান্ডা করে দিয়েছে। আমার কথা বিশ্বাস করুন স্যার, সে আগুন নিভে গেছে। পুলিশ মূল সন্দেহভাজন সন্দীপ আহুজার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। তারা প্রেমবীর বাজোয়া এবং সন্দীপ আহুজা দুজনেরই ফোন রেকর্ডস আনিয়ে তাকে স্ক্যান করে, কিন্তু এমন একটাও নাম্বার পাওয়া যায়নি যাতে পুলিশ সন্দেহ করতে পারে।
আমার ভাইয়ের মাথা একটু গরম ছিল, কিন্তু মনটা খুব নরম ছিল। আমার মনে হয় না ওর উপরে কেউ বেশি দিন রাগ করে থাকতে পারে। তাকে এইভাবে মেরে ফেললো। এই কাজটা কোনো পাগলই করতে পারে, বা হতে পারে কোনো মিস্টেকেন আইডেন্টিটি। একদম না, 6 জন একসাথে পাগল কখনো হতে পারে না। আর যদি এটা মিস্টেকেন আইডেন্টিটির কেস হতো তাহলে এতক্ষণে ইনফরমারের কাছ থেকে আমাদের খবর চলে আসতো। আসলে আপনার ভাইয়ের যে মার্ডার হয়েছে এটা একটা নতুন গ্যাংয়ের কাজ। আপাতত এর বেশি আমরা কিছু জানতে পারিনি। আমি শুধু এইটুকু জানি যে আমার ভাই এমন কোনো কাজ করতে পারে না যে এইরকম একটা শাস্তি পাবে। আপনার সাথে কখনো এমন কিছু হয়েছে? কি বলছেন? আপনার সাথে আপনার ছোট ভাইয়ের কোনো ব্যাপার নিয়ে কোনো ঝুট ঝামেলা, বিজনেস নিয়ে কোনো ঝামেলা? কারণ এই ব্যবসা তো আপনি নিজের হাতেই শুরু করেছিলেন। হ্যাঁ, আমি ব্যবসা শুরু করেছিলাম, আর কেউ তো এখন আমার ভাইটাকেই মেরে ফেলেছে। কি যায় সেটা জেনে যে আমাদের মধ্যে কত ভালোবাসা ছিল। কতটা ভালোবাসতেন আপনি? ওদের দুজনের দায়িত্ব এখন আমার। এটা ভালোবাসার দায় থেকে আসে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আমার ফ্লাইটের দেরি হচ্ছে। না, আর প্রশ্ন নেই, কিন্তু আপনার নাম্বারটা আমার দরকার লাগবে। এই যে আঁচল, এই বাড়িতে যতজনের কন্ট্যাক্ট নাম্বার আছে আমাকে সব লিখে দাও। স্যার, আমাদের বাড়িতে একটা ল্যান্ডলাইন আছে যেটা সবসময় খারাপ থাকে। তাছাড়াও 2টো সেলফোন আছে, তার মধ্যে একটা আঁচলের বাবার যেটা আপনার কাছে আছে, আর একটা আমার নাম্বার। লিখে দিন। ঠিক আছে, ভয় পাবি না। কুলপ্রীত, নিজের খেয়াল রেখো। হ্যাঁ বলুন। বলছিলাম হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা বলুন, আপনার যে রোজ আপনার ছোট ভাইয়ের সাথে ফোনে কথা হতো, কখনো উনি কোনো হিন্ট দিয়েছিলেন ওনার টেনশনের ব্যাপারে? টেনশন কার না থাকে ইন্সপেক্টর, কিন্তু আমার ভাই সবসময় ভালো কথাই বলতো। ও নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করতো না। মাসে ওর সঙ্গে 1-2বার কথা হতো, তখনও ভালো ভালোই কথা বলতো। শুনে তো সেটাই মনে হতো। টেনশন কার না থাকে ইন্সপেক্টর, কিন্তু আমার ভাই সবসময় ভালো কথাই বলতো। ও নিজের দুঃখ কারোর সঙ্গে শেয়ার করতো না। মাসে ওর সঙ্গে 1-2বার কথা হতো, তখনও ভালো ভালোই কথা বলতো। শুনে তো সেটাই মনে হতো। এই দাঁড়াও। কি হলো স্যার? আমাদের কোনো ইনফরমারকে এক্ষুনি কাজে লাগাও, আর প্রেমবাবু স্ত্রী কুলপ্রীতের সমস্ত খবর নিতে বলো। হ্যাঁ স্যার। চলো গাড়ি ঘুরিয়ে নাও, ওই বাড়িতে আমি আবার যাব, কিন্তু ভেতরে ঢুকবো না। ইনভেস্টিগেটিং অফিসারের কিছু অদ্ভুত লেগেছিল। কথায় কথায় কোনো ছলচাতুরি ধরা পড়ে যায়, কোনো মিথ্যে প্রকাশ্যে চলে আসে। শুধু ইনটিউশন বা অন্তর্জ্ঞানের সাহায্যে কেসের সমাধান হয় না, মোক্ষম প্রমাণ, জোরালো তথ্য জরুরি হয়ে থাকে। পুলিশ তাদের একত্রিত করতে লেগে পড়ে। একটা ব্লাইন্ড মার্ডার কেস এবার ধীরে ধীরে সলভ হতে শুরু করে। রাজু শোন, তোর জন্য আরেকটা কাজ আছে। একজন মহিলার খোঁজ নিতে হবে তাড়াতাড়ি। দাঁড়ান। আমি সত্যি বলছি, আমি এদের ব্যাপারে কিচ্ছু জানি না। ওনার স্ত্রীর কথা মতো আপনারা দিনরাত প্রেমবাবুর চেঁচামেচি শুনেছেন যখন ওনারা ঝগড়া করতেন। এক হাতে কি তালি বাজে কখনো স্যার? তার মানে ওরা দুজনেই চিৎকার করতো, কখনো কখনো তো 3 জনও। কি ব্যাপারে? সব ব্যাপারেই ওরা ঝগড়া করতো। পুরো এলাকার লোকের কাছে জিজ্ঞাসা করুন। এই স্বামী স্ত্রীর মধ্যে কথা কম আর ঝগড়াই বেশি হতো। আপনি বলতে চাইছেন যে কুলপ্রীত চেঁচাতেন? যদি স্বামী চিৎকার করতো তো ও তার থেকে বেশি। সারা দিন ওরা ঝগড়া করতো, আমরা তো ঘুমোতেই পারতাম না। বাহ স্যার, কি দারুণ চা, একদম রাবড়ির মতো মিষ্টি। কুলপ্রীত বলছিলেন চায়ে বেশি মিষ্টি পড়ে গেলে ওনার স্বামী ওনার উপর চেঁচামেচি করতেন, ওনাকে মারতেনও। সত্যি বলেছে স্যার,
কিন্তু পুরোটা নয়, কেননা যখন প্রেম ওকে পেটাতো তখন কুলপ্রীত ওকে খামচাতো। বেডরুমের ভেতরে কি হতো সেটা তুই কি করে জানলি? আপনাদের থেকেই খবর পেয়েছি স্যার। মানে এক পাখি আমাকে খবর দিয়েছে স্যার যে ভাই এই দুই স্বামী স্ত্রী দুজনেই পুলিশে গেছিল। বউটা ধামজালা পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছিল, আর ধামজালা পুলিশ স্টেশন তো আমার শ্বশুর বাড়ি, তাই না স্যার? ওখানকার হেড কনস্টেবল আমি গিয়ে বলতেই ফাইল খুলে দিল। ফাইলটা পুরনো ছিল কিন্তু খবরটা তো নতুন। বাজে কথা বলছি, আমি মানিনি। আমি মিথ্যে কথা বলছি স্যার? এই দেখুন, এটাকে আমি বাড়ি থেকে সেজে গুজে এসেছি। ও তো তখনই সেজে গুজে থাকে যখন বাড়িতে কেউ থাকে না, বুঝলে তো? জানি না বাড়িতে ওকে কে বরণ করতে আসে। দেখেছেন তো স্যার, যা মুখে আসে বলে যায়। স্যার এটা তো কিছুই নয়, যখন এই লোকটা বলতে শুরু করে না তখন সালা মুখ দিয়ে বাজে কথা বের। এই চুপ কর, না হলে মুখ ভেঙে দেবো কিন্তু আমি। করে বসে থাকবো? আমি তো বলছি স্যার ওর দুটো হাতই ভেঙে দিন আপনি। না থাকবে না, আমাকে ধরে মারবে। স্যার আমি কেন ওর উপর হাত তুলে জানেন তো? আমার বউ ওই ধরনের আর আমার মেয়েটাকেও ওই পথেই টানছে, জানেন আপনি? কি নোংরা লোক, কি নোংরা লোক, আপনি দেখছেন তো? এই চুপ কর, তোর মুখ ভেঙে দেবো আমি। এই চুপ কর, না হলে হাত ভেঙে দেবো কিন্তু। অনেক হয়ে গেছে, এবার চুপ করো তোমরা। একটা কাজ করো, ধামজালা পুলিশ স্টেশন থেকে কেসটার ফাইল আনাও। স্যার। রাজু, আর কি কি জানতে পারলি? স্যার ওই যে বউটা কেস ফাইল করেছিল না, ওটা তুলে নিয়েছিল, কেননা ওখানকার বড়বাবু তখন ব্যাপারটা সামলে দিয়েছিল। আচ্ছা রাজু, এই কুলপ্রীতির কি সত্যি কোনো চক্কর ছিল? এখন ব্যাপারটা এটা হলো যে তালি এক হাতেও বাজতে পারে, আর বিশেষ করে ওই তালি যেটা মাথার মধ্যে বাজে বা নোংরা ভর্তি মাথার মধ্যে। প্রেম ওর বউয়ের ওপরে প্রচুর সন্দেহ করতো। ওর পড়শিদের সাথে কথা বলেছি, ফ্যাক্টরিতে গিয়েও জিজ্ঞেস করেছি। প্রত্যেক আধ ঘন্টা অন্তর ফোন করতো, খুব সন্দেহ করতো। আরও স্যারও সেজে গুজে থাকে বটে, কিন্তু কোনো চক্করের ব্যাপারে শুনিনি। হয়তো কোনো চক্কর নেই, আর যদি চক্কর থাকে তাহলে খুবই চালাক চক্কর আছে, একদম গভীর জলের। পুলিশ প্রেমবীর বাজুয়ার স্ত্রী কুলপ্রীতের উপর সন্দেহ করার ভালো রকমের কারণ পেয়ে যায়। তারা কুলপ্রীতের ফোন রেকর্ডস আনিয়ে তাকে খুব ভালো করে স্ক্যান করে, কিন্তু তার মধ্যে থেকে তারা তেমন বিশেষ কিছু পায় না। তবুও কিছু ছোটখাটো সূত্র তাদের হাতে অবশ্যই ছিল, আর তারপর সময় এবং ভাগ্য তাদের সহায় হয়। দাঁড়া, তুই নিজের ঘরে যা। আমি সামলে নেব। বললাম তো নিজের ঘরে যা, আর এই ব্যাগটা নিয়ে যা। আপনার সাথে আরো কিছু কথা ছিল। কি কথা? কথাটা এটাই যে আমাদের মনে হচ্ছে আপনি কিছু লোকাচ্ছেন। আমি কিছু লোকাচ্ছি আপনার কাছে? কেন কেন লোকাবো আমি? সেটা তো আমরা পরে জানতে পেরেই যাব। তার আগে আপনি এটা স্বীকার করুন যে আপনি কিছু লোকাচ্ছেন। স্যার আমি কিচ্ছু লোকাচ্ছি না। স্বামী তো চিৎকার করতেনই, স্ত্রী তার থেকেও বেশি চেঁচাতেন। এক পড়শি এই কথাটা বলেছেন, যেখানে কিনা আপনি বলেছেন যে আপনি চুপচাপ থাকতেন, চেঁচাতেন আপনার স্বামী। তো আপনি আমাকে মিথ্যেবাদী আর পড়শিদের সত্যিবাদী ভাবছেন? সত্যিটা আমরা মোটেই মানি না, বরং সত্যিটা আমরা খুঁজে বের করি, বুঝতে পেরেছেন? আপনি আরো একটা সত্যি লুকিয়েছেন, পড়শিদের কাছে নয়, আমাদের কাছে। আর সত্যি লোকানোকে আমাদের ভাষায় মিথ্যাচার বলে। আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলিনি স্যার। আপনি মিথ্যে বলেছেন, আমাদের রেকর্ডে আছে আপনার মিথ্যে। আপনি আমাদের বলেছেন যে আপনার স্বামী এবং তার দাদার মধ্যে রোজ ফোনে কথা হতো। দাদা তো রোজ ফোন করতেন, অনেকক্ষণ কথা হতো দুজনের মধ্যে। কিন্তু সুখবীর বাবু বলছিলেন মাসে 2-1 কথা হতো। মাসে ওর সঙ্গে 1-2 কথা হতো, তখনও ভালো ভালোই কথা বলতো। রোজ কথা হওয়া আর মাসে মাত্র 2-1 কথা হওয়া, এই দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে। ততটাই পার্থক্য যতটা সত্যি আর মিথ্যেতে আছে। যদি দুটো মানুষের মধ্যে ভালোবাসা থাকে তাহলে ওরা মাসে 1 কথা বললেও দেখে মনে হয় যে ওরা রোজই কথা বলে। আপনি আমার স্বামীর খুনিদেরকে না খুঁজে আমার পারিবারিক ব্যাপারে মাথা ঘামাচ্ছেন কেন? এটা তো আর প্রথম ঘটছে না আপনার জীবনে যে পুলিশ আপনার পারিবারিক জীবনে মাথা ঘামাচ্ছে। আগে আমি আপনাকে বলিনি যে আমি
ওর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করেছিলাম কয়েক বছর আগে। 5 বছর আগে সিরিয়াস কেস রিপোর্ট করেছিলেন আপনি, ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, এটা সত্যি। আমি কি জানতে পারি ওই সময় এত বড় সত্যিটা আপনি কেন লোকালেন? যখন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তখন আমার মেয়ে সামনে ছিল, আর আমি ওর সামনে এই কথাটা বলতে চাইনি। ওই বিষয়ে কিছুই জানে না। এখন তো সামনে নেই, এখন তো আপনি বলতে পারবেন যে কেসটা আসলে কি ঘটেছিল। আসলে তখন এটা তো আপনার ফোন, ল্যান্ডলাইনটা খারাপ হয়ে গেছে। প্রেমবাবুর ফোন তো আমাদের কাছে, তাহলে এটা কার ফোন বাজছে? আওয়াজটা ওই দিক থেকে আসছে। হ্যালো, দেখো আমি তোমার সাথে এখন কথা বলতে পারবো না, আমি পরে কল করবো। ওকে, হ্যাঁ, বাই। যখন কোনো মার্ডার কেসে ঘাতক অজ্ঞাত হয় এবং পুলিশের কাছে কোনো সূত্রই থাকে না, তখন তাকে ব্লাইন্ড কেসের তকমা দেওয়া হয়। এমন কেসে অনুসন্ধান গাছের শিকড়ের মতো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, কিন্তু সবশেষে পুলিশ অপরাধের শিকড় অবশ্যই ধরে ফেলে। এই কেসে পুলিশ তদন্ত করতে করতে অবশেষে নিহত প্রেমবীর বাজোয়ার বাড়িতেই একটা লিড পেয়েছিল। প্রেমবীর বাজোয়ার স্ত্রী কুলপ্রীত এবং মেয়ে আঁচল পুলিশের কাছ থেকে কোন রহস্য গোপন করছে এবং কেন? প্রেমবীর বাজোয়ার হত্যাকারী কে ছিল যে কোদাল আর গাইতি দিয়ে তার উপর হামলা করে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে দেওয়া সুপারির পেছনে আসল কারণ কি ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ।